ইতিহাসের পাতায় রোম সাম্রাজ্যের অনেক সম্রাটের নাম লেখা আছে, কিন্তু একজন জেনারেল যে শেষ জীবনে দাসের জীবন যাপন করেছে, তার নাম কেন রোমের প্রতিটি ধূলিকণায় আজও অনুরিত হয়? কারণ সে তার নিজের পরিবার ও অস্তিত্ব বিসর্জন দিয়েছিল একটি সাম্রাজ্যের শুভবুদ্ধি উদয় করতে। ম্যাক্সিমাসের চোখের ভাষায় তখন কোনো ঘৃণা ছিল না, ছিল এক অমোঘ পরিণতির ইঙ্গিত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক জেনারেলের আত্মহুতি রোমের অন্ধকার আকাশ থেকে স্বৈরাচারের কালো মেঘ তাড়িয়ে আলোর পথ তৈরি করেছিল। আজকের ভিডিওতে আমরা রিভিজিট করব ইতিহাসের অন্যতম সিনেমা গ্ল্যাডিয়েটর। 2000 সালে রিলিজ হওয়া এই সিনেমাটি একটা দুটো না, পাঁচটা অস্কার জিতে নিয়েছিল। তো চলুন শুরু করি ওয়ার্ল্ড সিনেমার এমন একটা মাস্টারপিসের এক্সপ্লেইন, যেটার ভিএফএক্স, কাহিনী, অ্যাকশন, সিন আর ইমোশন বিশ্বের সেরা মুভিগুলোর মধ্যে অন্যতম হয়েছিল। এনার নাম ম্যাক্সিমাস। ম্যাক্সিমাস একজন শক্তিশালী রোমান সেনাপতি, যিনি রোমের জনগণ এবং রোমের বৃদ্ধ সম্রাট মার্কাস আরোলিয়াসের কাছে অত্যন্ত প্রিয়। একজন ধীর স্থির বুদ্ধির মানুষ, স্বভাবে শান্ত প্রকৃতির, কম কথা বলে, কাজ বেশি করে। মুভির শুরুতে দেখা যায় ম্যাক্সিমাস একটা যুদ্ধে ব্যস্ত রয়েছে এবং যুদ্ধে সে জিতেও যায়। রোম সাম্রাজ্যের বৃদ্ধ রাজা মার্কাস আরোলিয়াস ম্যাক্সিমাসকে যুদ্ধ জয়ের জন্য অভিনন্দন জানাতে সেখানে আসেন এবং তিনি তার 2 ছেলে মেয়েকেও ডেকে পাঠান। এই হলো কমোডস, রোমের রাজার একমাত্র পুত্র তথা রোম সাম্রাজ্যের যুবরাজ। এর মতো অকারমার ঢেকি আর দুষ্টবুদ্ধির লোক আর দুটো হয় না। লোভ, হিংসা আর স্বার্থ ছাড়া তার মধ্যে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। আর ইনি হলেন সম্রাট মার্কাসের মেয়ে ও কমোডসের বোন লুসিলা, যার স্বামী মারা গেছে এবং একজন পুত্র সন্তান রয়েছে। তো ম্যাক্সিমাসকে রাজা বলে, ম্যাক্সিমাস, তুমি যেভাবে যুদ্ধে জিতেছ আমি মুগ্ধ হয়েছি, বলো তুমি কি চাও? ম্যাক্সিমাস বলে, প্রভু, আমি একবার বাড়িতে যেতে চাই। 2 বছর হয়ে গেল বাড়ি যাই না, আমার স্ত্রী সন্তান আমার পথ চেয়ে বসে আছে, আমাকে কিছুদিন ছুটি দিন, আমি আমার পরিবারের সাথে কিছুদিন থাকতে চাই। রাজা বলেন, নিশ্চয়ই যাবে, তার আগে সন্ধ্যায় তুমি একবার আমার তাঁবুতে এসো। এখানে বলে নেই যে তারা রাজমহল থেকে অনেকটা দূরে ছিল, যেখানে যুদ্ধ হচ্ছিল, রাজা সেখানে এসেছিল এবং সেখানে তাঁবু ফেলা হয়েছিল। তো সন্ধ্যাবেলায় ম্যাক্সিমাস সম্রাটের কাছে আসে। সম্রাট তাকে বলে, আচ্ছা ম্যাক্সিমাস, তোমার পরিবার সম্পর্কে আমাকে কিছু বলো, তোমার বাড়িতে কে কে আছে? ম্যাক্সিমাস বলে, প্রভু, আমার বাড়িতে স্ত্রী আর ছোট একটা সন্তান রয়েছে। রাজা বলে, তোমার বাড়ি কোথায় যেন? ম্যাক্সিমাস বলে, প্রভু, আমার বাড়ি স্পেনে, ফুল, ফসল আর স্ত্রী সন্তান নিয়ে আমার সুখী পরিবার। প্রভু, আমি কিছুদিন ছুটিতে থাকতে চাই। সম্রাট একটু গম্ভীর হলেন, গম্ভীর হয়ে বললেন, তুমি নিশ্চয়ই যাবে, তুমি ছুটি পাবে, কিন্তু তার সাথে তুমি একটা দায়িত্বও পাবে ম্যাক্সিমাস। ম্যাক্সিমাস জিজ্ঞেস করে, কি দায়িত্ব প্রভু? সম্রাট বলে, রোম সাম্রাজ্যের দায়িত্ব তোমাকেই নিতে হবে ম্যাক্সিমাস। আমি তোমাকে ক্ষমতা দিতে চাই, যাতে রোমের সাধারণ মানুষ ক্ষমতা পায়। তুমি কি এই দায়িত্ব গ্রহণ করতে চাও, যা আমি তোমাকে অফার করলাম? ম্যাক্সিমাস বলে, প্রভু, আমার মন থেকে না, আপনি বরং এমন কাউকে বাছাই করুন যে রাজনীতি বোঝে এবং রোমকে চেনে, যেমন সিনেটরসগণ। এইখানে সিনেটরদের সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে রাখি। প্রাচীন রোমে যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, তখন জনগণের দাবি দেওয়া রাজসভায় উত্থাপনের জন্য জনগণের প্রতিনিধিরা নিযুক্ত ছিল। এরাই হলো সিনেটরস। তারা মূলত জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেকটা আমাদের মতো গণতান্ত্রিক দেশের এমপিদের মতো। তো যাই হোক, তো রাজা বলে, ম্যাক্সিমাস, আমি এই জন্যই তোমাকে পছন্দ করেছি, তুমি এখনো রাজনীতির দূষণে দূষিত হওনি। ম্যাক্সিমাস বলে, তো কমোডস? রাজা বলে, কমোডসকে তুমি চেনো, সে ন্যায়পরায়ণ নয়, আমি তার হাতে রোমকে রেখে যেতে পারবো না। আমার ঠিক তোমার মতো একটা পুত্র দরকার ছিল ম্যাক্সিমাস। কমোডস আমার সিদ্ধান্ত মেনে নেবে, তাছাড়া সে ভালো করেই জানে রোমের সৈন্যরা তোমাকে কতটা ভক্তি সহকারে মানে। আমি আশা করি তুমি রাজি হবে। রাজার তাঁবু থেকে বের হয়ে ম্যাক্সিমাস দেখতে পায় বাইরে লুসিলা তার জন্য অপেক্ষা করছে। এখানে একটা জিনিস বোঝা যায়, একটা সময় ম্যাক্সিমাসের সাথে লুসিলার প্রেমের সম্পর্ক ছিল, এখন সে অবস্থাটা নেই। ম্যাক্সিমাস এবং লুসিলা উভয়েরই বিয়ে হয়ে গিয়েছে, লুসিলার স্বামী মারা গেছে এবং ম্যাক্সিমাস তার স্ত্রী সন্তান নিয়ে সুখেই আছে। কিন্তু লুসিলার মনে ম্যাক্সিমাসের ছায়াটা এখনো স্পষ্ট রয়ে গিয়েছে। আজকে সে সেটা ম্যাক্সিমাসকে জানিয়ে দেয় যে তার প্রার্থনায় এখনো ম্যাক্সিমাস থাকে। কিন্তু পরের সিনেই আমরা দেখতে পাই ম্যাক্সিমাসের প্রার্থনায় কেবল তার স্ত্রী, পুত্র আর রোম।
সেদিন রাতে কমোডস তার বাবার তাঁবুতে অর্থাৎ রাজা মার্কাসের তাঁবুতে আসে। রাজা তাকে প্রশ্ন করে, তুমি কি রোমের জন্য তোমার দায়িত্ব গ্রহণে প্রস্তুত কমোডস? কমোডস খুবই উৎফুল্ল হয়ে উত্তর দেয়, জি বাবা, কারণ সে ভেবে রেখেছিল তার পিতা তাকে খুব শীঘ্রই রোমের সম্রাট ঘোষণা করতে যাচ্ছে। এই মুহূর্তে সে ভেবেছিল হয়তো তার বাবা তাকে এখন সেই কথাটাই বলবে, কিন্তু রাজা তাকে জানালো ঠিক উল্টোটা। সে বলল, তুমি রোমের সম্রাট হচ্ছ না। এতে কমোডস মারাত্মকভাবে মানসিক আঘাত পায়। সে টিটকিরি করে বলে, তো কোন মহাজ্ঞানী হচ্ছে রোমের সম্রাট? রাজা বলে, আমি ম্যাক্সিমাসের হাতে রোমকে রেখে যেতে চাই। যতদিন না সিনেট পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে, রোম আবার গণতান্ত্রিক হবে। কমোডস রাজাকে কিছু ইমোশনাল কথা বলে আবেগ আপ্লুত করে বুকে জড়িয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। গভীর রাতে সেফাইকে দিয়ে ম্যাক্সিমাসকে ডেকে কমোডস বলে, আমার সাথে শোক পালন করো জেনারেল, আমার মহান পিতা মারা গেছেন। ম্যাক্সিমাসের বুঝতে বাকি থাকে না, সে হতভম্ব হয়ে যায়। এইবার কমোডস বলে, রোমের নতুন সম্রাট এই মুহূর্তে তোমার সেবা চাচ্ছে ম্যাক্সিমাস, আমার হাতটা ধরো। এই বলে সে হাত বাড়িয়ে দেয়। ম্যাক্সিমাস কমোডসকে অস্বীকার করে সিনেটর ফ্যালকো আর গয়াসের সাথে কথা বলতে যাচ্ছিল। ঠিক তখনই কমোডসের হুকুমে সেফাই কুইন্টাস ম্যাক্সিমাসকে সম্রাটের অবাধ্য হওয়ার অপরাধে গ্রেপ্তার করে পরদিন সকালে রাজবিদ্রোহের দায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ম্যাক্সিমাস তার দীর্ঘদিনের সহকর্মী কুইন্টাসকে দাবি নিয়ে বলে, কুইন্টাস, তুমি আমাকে কথা দাও তুমি আমার পরিবারকে দেখবে। কুইন্টাস জানায়, তোমার পরিবার তোমার জন্য পরকালে অপেক্ষা করবে, অর্থাৎ তার পরিবারকেও হত্যার হুকুম হয়েছে। কমোডস অর্থাৎ ক্ষমতা জবরদখল করে নেওয়া নতুন সম্রাটের আদেশে ম্যাক্সিমাসকে হত্যা করতে নিয়ে যাওয়া হয় পরের দিন ঠিক সকালে। সেখানে সবাইকে হত্যা করে ম্যাক্সিমাস পালিয়ে যায়। যেতে পারে ঠিকই, কিন্তু বাহুতে গুরুতর জখম হয়ে আধমরা অবস্থায় ম্যাক্সিমাস তখন ঘোড়া ছুটায় বাড়ির দিকে। পরের দিন কোনো রকমে জীবিত অবস্থায় পৌঁছে যায় তার গ্রামে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কমোডসের সৈন্যবাহিনী ইতিমধ্যেই এসে তার ফুল বাগানের মতো সাজানো বাড়িঘর সংসার পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে গেছে। রাজমহলের সেনাদের আসতে দেখে তার অবুঝ বাচ্চাটা বাবা এসেছে বাবা এসেছে বলে দৌড়ে যায়, যেহেতু তার বাবার ছুটিতে আসার কথা ছিল। কিন্তু তার বাবার সহকর্মীরাই খুবই নির্দয়ভাবে মাসুম বাচ্চাটার উপর ঘোড়া ছুটিয়ে দেয়। ঘোড়ার পায়ের নিচে নির্মমভাবে পিষ্ট হয়ে যায় ম্যাক্সিমাসের নিষ্পাপ বাচ্চাটা। ম্যাক্সিমাসের স্ত্রীকে ধর্ষণ করে তার ওই ঘরের সাথে বেঁধে পুড়িয়ে দেয়। বুকে পাথর বেঁধে লাশগুলো একাই কোনো মতে কবর দিয়ে কবরের উপরেই অজ্ঞান হয়ে পড়ে থাকে মৃতপ্রায় ম্যাক্সিমাস। প্রাচীন রোমে দাস প্রথা ছিল, দাস কেনা বেচা হতো হাটে। তো একজন দাসের মহাজন তার দাসের দল নিয়ে যাওয়ার পথে ম্যাক্সিমাসকে অজ্ঞান অবস্থায় পেয়ে নিয়ে যায়। ম্যাক্সিমাসের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে পায় একটা খাঁচার মধ্যে, এবং তখন তার বাহুর ক্ষতটিতে পচন ধরে গেছে এবং সেখানে পোকা কিলবিল করছে। এমন কঠিন পরিস্থিতিতে তার চোখের সামনে কিছু অদ্ভুত চেহারার মানুষ আর হতাশা ছাড়া কিছুই ছিল না। দাসের দলের সাথে তাকেও নিয়ে তোলা হয় একটা দাসের হাটে, যেখানে দাস অর্থাৎ মানুষ সহ অন্যান্য প্রাণীও কেনাবেচা হয়। ইনি হলেন প্রক্সিমো, খুবই একরোখা একগুঁয়ে মানুষ। তার পেশা মানুষের খেলা দেখানো। কয়েকজন মানুষ ও হিংস্র কয়েকটা জানোয়ার একটা জায়গায় ছেড়ে দিয়ে খেলা দেখায়। সে খেলায় হিংস্র জানোয়ার তাদেরকে ছিঁড়ে খায় অথবা একজন আরেকজনকে খুন করে। যদি শেষ পর্যন্ত বেঁচে থাকতে হয় তাহলে জানোয়ার সহ প্রতিদ্বন্দ্বী অন্য সব মানুষকে মেরে ফেলে তবেই বাঁচতে হবে। এক কথায় রক্ত, নির্মম মৃত্যু এবং হত্যা দেখে গ্যালারি ভর্তি মানুষ হাততালি দেয়। শেষ পর্যন্ত যে বেঁচে থাকে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। এই ধরনের যোদ্ধাদেরকেই বলা হয় গ্ল্যাডিয়েটর। তো প্রক্সিমো এই দাসের হাট থেকে ম্যাক্সিমাস সহ অন্যান্য সব দাসগুলোকে কিনে নিয়ে যায় ডিসকাউন্ট প্রাইসে, কারণ এই দাসের মহাজন আগেরবার প্রক্সিমোর কাছে দুটো দুম্বা বিক্রি করেছিল যারা বাচ্চা দেয়নি, তাই ক্ষতিপূরণ স্বরূপ এইবার দাসগুলোকে ডিসকাউন্ট প্রাইসে কিনে নিয়ে যায়। ম্যাক্সিমাস দেখলো যে সে একটা নরকে এসে পড়েছে। এখানে এমনভাবে দাসদেরকে ট্রেনিং দেওয়া হয় যে ব্যর্থ হলে তাকে শকুন বা অন্যান্য হিংস্র প্রাণীর খাবার হতে হবে। এদিকে যুদ্ধতাবু থেকে রাজমহলে ফিরে এলো কমোডস। সে এখন এই সাম্রাজ্যের নতুন রাজা, কারণ যুদ্ধতাবুতে তার পিতা মার্কাস অ্যারোলিয়াস মারা গেছে। প্রকৃতপক্ষে সে নিজেই ক্ষমতার লোভে হত্যা করে রেখে এসেছে। রাজমহলে ফিরে আসার সময় জনগণ তাকে অযোগ্য বলে স্লোগান দিচ্ছিল। তো যাই হোক, রাজ্যভার পেয়ে কমোডস তার প্রজাদের এবং নিজের মনোরঞ্জনের জন্য গ্ল্যাডিয়েটর ফাইট আয়োজন করার সিদ্ধান্ত নিল। রাজ্যে ডেকে পাঠানো হলো প্রক্সিমোকে। প্রক্সিমোই ছিল তখনকার রোমের সব থেকে বড় গ্ল্যাডিয়েটর বাহিনীর মালিক। প্রকৃতপক্ষে প্রক্সিমো নিজেও একসময় একজন গ্ল্যাডিয়েটর ছিল। এরপর সে নিজেই গ্ল্যাডিয়েটর বাহিনীর মালিক হয়ে খেলা দেখায় অনেক বছর। তখন রাজা মার্কাস এ খেলা নিষিদ্ধ করায় প্রক্সিমো রাজ্য থেকে দূরে চলে যায়। তো অনেক বছর পর আবার নিজের চেনা জনপদে খেলা দেখানোর সুযোগ হাতছাড়া করে না প্রক্সিমো।
নতুন রাজাকে খুশি করার জন্য তার সব থেকে ভালো ভালো গ্ল্যাডিয়েটরদের নিয়ে চলে আসে রোমে। এখানে বলে রাখি, প্রক্সিমোর গ্ল্যাডিয়েটর গ্রুপের সব থেকে শক্তিশালী আর বিচক্ষণ গ্ল্যাডিয়েটর ছিল ম্যাক্সিমাস। বহুদিন পর ম্যাক্সিমাস আবার রোমে ফিরে এলো। গ্ল্যাডিয়েটরদের রাখা হয় গোপন খাঁচার ভিতর, তাই ম্যাক্সিমাসকে কেউ দেখতে বা চিনতে পারলো না। নির্দিষ্ট দিনে গ্ল্যাডিয়েটর ফাইট শুরু হলো। মুখোশ পরে ফাইট করতে নামায় ম্যাক্সিমাসকে কেউ চিনতে পারলো না। পরপর দুদিন ফাইট হওয়ার পর দেখা গেল ম্যাক্সিমাস অপ্রতিরোধ্যভাবে জিতে যাচ্ছে। ম্যাক্সিমাসের এই অসাধারণ বীরত্ব কমোডসের চোখে পড়ে। সে অবাক হয়। সে তার সেনাপতিকে ডেকে বলে, ওই লোকটা কে? ওকে ডাকো, আমি ওর সাথে কথা বলতে চাই। রাজা এলেন সেই যুদ্ধের ময়দানে। সে ম্যাক্সিমাসকে বলল, তোমার নাম কি? ম্যাক্সিমাস জবাব দেয়, আমার নাম গ্ল্যাডিয়েটর। রাজা বলে, হ্যাঁ তুমি গ্ল্যাডিয়েটর, কিন্তু তোমার আসল নামটা কি? ম্যাক্সিমাস বলে, আমার আসল নাম গ্ল্যাডিয়েটরই। এই বলে সে চলে যাচ্ছিল। কমোডস তখন রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি আমার দাস, তোমার সাহস কি করে হয়? তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ? বলো তোমার নাম কি, পরিচয় কি? ম্যাক্সিমাস তখন বাধ্য হয়ে তার মুখোশটা খোলে এবং বলে, আমি ম্যাক্সিমাস, রোম সাম্রাজ্যের এককালের জেনারেল এবং আমার মহান সম্রাট মার্কাসের বিশ্বস্ত সেনাপতি। আমি সেই যার স্ত্রীকে তোমরা ধর্ষণ করে ঘরের সাথে বেঁধে পুড়িয়ে দিয়েছ। আমি সেই যার বাবার মতো সম্রাটকে তুমি হত্যা করেছ। কমোডস, আমি কিন্তু এর বদলা নেব। আমাকে এই জন্মে মেরে ফেলতে পারো, আমি পরের জন্মে হলেও এই বদলা আমি নেবই। কমোডসের মাথায় আকাশ ভেঙে পড়ে আর গ্যালারি ভর্তি মানুষ অবাক হয়ে যায় এই ভেবে যে ম্যাক্সিমাস বেঁচে আছে। পুরো গ্যালারি তখন উচ্ছ্বসিত। লুসিলাও কম অবাক হয় না। কমোডস দেখলো বিপদ, সে তখন সাথে সাথে ম্যাক্সিমাসকে মেরে ফেলার হুকুম দেয়। কিন্তু গ্যালারি ভর্তি জনগণ বাদ সাধে, কারণ ম্যাক্সিমাসকে তারা প্রচণ্ড ভালোবাসত। গণবিদ্রোহের ভয়ে তখন রাজা ম্যাক্সিমাসকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু ম্যাক্সিমাসকে মারার ইচ্ছাটা আরও প্রবল হয়ে যায় কমোডসের। পরের দিন ম্যাক্সিমাসকে যুদ্ধ করতে হলো বড় বড় দুটো জঙ্গলি বাঘের সাথে। তবে এখানেও সে জিতে গেল। কমোডস প্রতিদিন একটা করে চক্রান্ত করে। ম্যাক্সিমাস সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জিতে যায় এবং বেঁচে থাকে। ম্যাক্সিমাসকে যেখানে রাখা হয়েছিল সেখানে লুসিলা আসে গোপনে। লুসিলা বলে, ম্যাক্সিমাস তুমি বেঁচে আছো? জানো তোমার জন্য আমি কত চিন্তা করেছি। লুসিলা কেঁদে ফেলে। ম্যাক্সিমাস চিৎকার করে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি যাও এখান থেকে। তুমিও তোমার ভাইয়ের মতোই। তোমার ভাই যেদিন সম্রাটকে হত্যা করে নিজে সম্রাট হলো, সেদিন তুমি তোমার ভাইয়ের সমর্থন দিয়েছিলে। লুসিলা বলে, সেটা শুধুমাত্র আমার আর আমার ছোট বাচ্চাটার নিরাপত্তার জন্য, তা না হলে কমোডস আমাদেরকে মেরে ফেলতো ম্যাক্সিমাস। আমি মন থেকে আমার ভাইয়ের বিরুদ্ধে এবং আমার সাথে কয়েকজন সিনেটরও রয়েছে। তাছাড়া জনগণও মন থেকে কমোডসকে চায় না। আমরা তোমাকে সাহায্য করব। তুমি আমার ভাইকে হত্যা করো, এরপর তুমি হবে রোমের সম্রাট, যেমনটা আমার বাবার স্বপ্ন ছিল। ম্যাক্সিমাস বলে, আমি চাই না সাম্রাজ্য, আমি তো শুধু আমার স্ত্রীর সাথে সময় কাটাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার নিষ্পাপ বাচ্চাটার মায়াবী মুখটা দেখতে। আমি তো তা পারিনি এবং এখন আমি আর কিছুই চাই না। লুসিলা তখন ম্যাক্সিমাসকে বোঝায় যে, তুমি কি রোমকে ভালোবাসো না? তুমি অন্তত আমার পিতা আমাদের মহান সম্রাটের শেষ ইচ্ছাটা পূরণের জন্য হলেও এগিয়ে আসো ম্যাক্সিমাস। রোম সাম্রাজ্য বিপদে আছে, তুমি তোমার সাহায্যের হাতটা গুটিয়ে নিও না ম্যাক্সিমাস। তখন রাজি না হলেও পরে ম্যাক্সিমাস রাজি হয় এবং গুপ্তচর দিয়ে লুসিলাকে খবর পাঠায় যে, তুমি সবকিছু ঠিক করো এবং আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো। আমি এখান থেকে পালিয়ে যাব এবং আমার অনুগত সেনাদের নিয়ে কমোডসের গদিতে আক্রমণ করব। কমোডসকে আমি শেষ করে দেব। কয়েকজন সিনেটর এবং লুসিলা মিলে গোপনে সমস্ত প্ল্যান রেডি করে। এবার বাদ সাধলো একটা জিনিস, যেখানে ম্যাক্সিমাসকে রাখা হয়েছিল সেখানকার চাবিটা ছিল প্রক্সিমোর কাছে, কারণ ম্যাক্সিমাস ছিল প্রক্সিমোরই একজন গ্ল্যাডিয়েটর। এজন্য প্রক্সিমোকে দলে আনতে চেষ্টা করতে লাগলো তারা। প্রথমে রাজি না হলেও প্রক্সিমো পরে রাজি হয়ে যায়। এই পুরো প্ল্যানটা কোনো না কোনোভাবে জানতে পেরে যায় কমোডস এবং ম্যাক্সিমাসের পালানোর সমস্ত ছক বাতিল হয়ে যায়। ম্যাক্সিমাস ধরা পড়ে যায়। আবারও ম্যাক্সিমাসকে হত্যার প্ল্যান করে কমোডস এবং রোমের জনতার বাধার মুখে আবারও ব্যর্থ হয়। এইবার কমোডস তার সর্বোচ্চ দুষ্টবুদ্ধির ব্যবহার করে। কমোডস এবার ঘোষণা করে যে ম্যাক্সিমাসের সাথে সে নিজেই লড়বে গ্ল্যাডিয়েটর ফাইটে। সে জানতো ম্যাক্সিমাসের সাথে সে পারবে না, তাই সে ম্যাক্সিমাসের কাছে গিয়ে তার শরীরে একটা বিষের ছুরি দিয়ে আঘাত করে। এটা ছিল স্লো পয়জন, যার প্রভাবে ম্যাক্সিমাস ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে। এই আঘাত করার পরে ম্যাক্সিমাসের শরীরে ব্যান্ডেজ করে দেয়া হয়, যাতে দর্শক সেই আঘাতের ক্ষত দেখতে না পায়। ম্যাক্সিমাস এ অবস্থায় অর্ধেকেরও কম শক্তি নিয়ে যুদ্ধের মাঠে নামলো। সে যুদ্ধ করতে পারছিল না, কোনো মতে লড়াইটা চালিয়ে যায় এবং একসময় কমোডসকে হত্যা করে ফেলে। এরপর ম্যাক্সিমাসও আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সময় যত যাচ্ছিল তার শরীরে বিষের বিষক্রিয়া বাড়তেছিল। একসময় ম্যাক্সিমাস পড়ে যায়। লুসিলা দৌড়ে আসে। ম্যাক্সিমাস লুসিলাকে বলে, লুসিলা, রোম সাম্রাজ্য এখন তোমার হাতে। তুমি সিংহাসনে যোগ্য কাউকে বসাও, যেমনটা আমাদের পিতৃতুল্য সম্রাট মার্কাস অ্যারোলিয়াসের শেষ ইচ্ছা ছিল। ম্যাক্সিমাস আর চোখ খুলে রাখতে পারছে না। সে দেখতে পায় স্বর্গের অপর পাশ থেকে তার স্ত্রী সন্তান তাকে ডাকছে। ম্যাক্সিমাস তার শেষ নিঃশ্বাস
ত্যাগ করে। এই মুভির কাহিনীটা আপনার কাছে কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী কন্টেন্ট বানাতে উৎসাহ দিন। কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখতে সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।